একটি নির্জন পাহাড়ি গ্রামে আরিফ আর তিশা নামে দুই বন্ধু থাকত। তারা দুজনেই খুব কৌতূহলী ছিল রহস্যময় আর ভৌতিক কাহিনীর প্রতি। গ্রামটির চারপাশে বেশ কিছু ভৌতিক গল্প প্রচলিত ছিল। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল রহমতের বাড়ি নামে একটি ভাঙা অট্টালিকা। এই বাড়িটি সম্পর্কে শোনা যেত রাত নামলেই সেখানে নাকি অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। তৃষা একদিন বলল, চল ওই রহমতের বাড়িটায় যাই। সবাই বলে ভূতের বাস, কিন্তু সত্যি কি তাই সম্ভব? আরিফ প্রথমে দ্বিধায় পড়ে, তবে শেষমেশ রাজি হয়ে যায়। প্ল্যান হয় রাত 12টার সময় তারা দুজনে ওই বাড়িটিতে যাবে। রাত 11:30। তারা টর্চ আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়ে। পথটি ছিল ঘন গাছগাছালির মধ্যে দিয়ে। কোথাও কোথাও কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। জোনাকির আলো আর দূরে কোথাও কুকুরের ডাক তাদের মনে ভয় বাড়িয়ে দিচ্ছিল। বাড়ির সামনে পৌঁছালো। বাড়িটি দেখতে অনেক পুরনো। দেওয়ালে বড় বড় ফাটল, জানালাগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে। দরজাটি বাড়ি কাঠের তৈরি, হাত ভাঙা অবস্থায় দাঁড়িয়ে। তারা দরজায় হাত দিতে বিকট এক শব্দ হয়। যেন কেউ পেছন থেকে ঠেলে দরজা বন্ধ করতে চাইছে। ভেতরে ঢুকে আরিফ টর্চ জ্বালায়। ধুলো আর মাকড়সার জাল ভরা পুরো ঘর। তিশা বলে, এটা এতদিন কেউ ব্যবহার করেনি, এতে ভুতুড়ে কিছু নেই। হঠাৎ করেই কানে আসে ফিস ফিস করে যেন কেউ কিছু বলছে। শব্দটা ছিল স্পষ্ট, কিন্তু মনে হচ্ছিল কেউ খুব কাছেই আছে। তারা শব্দ অনুসরণ করে দেখতে পায় মেঝেতে ছাই আর ছোপ ছোপ লাল দাগ। আরিফ বলল, এটা তো রক্তের দাগের মতো লাগছে। তিশা ভয় পেয়ে বলে, এখান থেকে চলো। কিন্তু তখনই দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। ভুতুড়ে ঘটনা শুরু। একটু পরেই দেওয়ালের দিক থেকে এক নারীর করুণ গলা শোনা যায়। আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো, আমাকে এখান থেকে মুক্ত করো। আরিফ আর তিশা ভয় পেয়ে দেওয়ালের কাছে এগিয়ে যায়। হঠাৎ এক কোণে তারা দেখে একটি আয়না। আয়নায় প্রতিফলিত হয় তাদের পেছনে একটি সাদা কাপড়ে মোড়ানো মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মুখ ঢাকা, কিন্তু লম্বা কালো চুল এবং বড় বড় নখের অস্তিত্ব স্পষ্ট। তিশা ভয়ে আরিফের হাত শক্ত করে ধরে। হঠাৎ আয়নার ভেতর মেয়েটি চিৎকার করে বলে, তোমরা এখানে কেন? এখান থেকে চলে যাও। তার চিৎকারে আয়নাটি ভেঙে যায়। তিশা দৌড় দিতে চায়, কিন্তু দরজার দিকে যাওয়ার সময় পেছনে অনুভব করে কেউ যেন তার কাঁধে হাত রাখলো। ভয় পেয়ে আরিফ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তারা সিঁড়ি দিয়ে উপরে ওঠে।
তলায় পৌঁছে তাকে একটি ঘরের ভেতর থেকে মোমের আলো দেখা যাচ্ছে। ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে তারা দেখে মেঝেতে একটি কঙ্কালের মতো কিছু পড়ে আছে, আর মোমের আলোয় দেওয়ালে লেখা, তোমরা যারা এখানে আসো কেউ ফিরে যেতে পারবে না। হঠাৎ সেই সাদা কাপড় পরা মেয়ে ঘরের কোণ থেকে বের হয়ে বলে, আমার জায়গা ছেড়ে চলে যাও, নয়তো তোমাদের আত্মাও আমার মতো বন্দী হয়ে যাবে। এখান থেকে চলো। আরিফ আর তিশা চিৎকার করে দৌড় দেয়। সিঁড়ি থেকে নেমে দরজার কাছে এসে দেখে দরজাটি বন্ধ। পেছনে তাকিয়ে দেখে মেয়েটি তাদের দিকে এগিয়ে আসছে। তার চেহারা কিছু অংশ দেখা যায়, কঙ্কালের মতো চোখ, পুড়ে যাওয়া চামড়া। তিশা জানালার দিকে দৌড় দেয়, আরিফও তার পিছনে। কোনো মতে জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসে তারা। বাইরে এসে দেখে বাড়ির ভেতর থেকে মেয়েটি জানালা দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাসছে। সেদিনের পর থেকে তিশা আর আরিফ আর কোনোদিন রহমতের বাড়ির কথা উচ্চারণ করেনি। তবে কিছুদিন পর থেকে তিশার আচরণ বদলে গেছে। থাকে মাঝরাতে সে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। তার চোখে ভয়ঙ্কর শূন্যতা দেখা যায়। আরিফ নিশ্চিত সেই বাড়ির কিছু একটা তিশার ভেতর রয়ে গেছে। গ্রামে তখন থেকেই কানাঘুষা চলতে থাকে, তিশা কি আর মানুষ রইল, নাকি সে হয়ে গেছে সেই সাদা কাপড় পরা মেয়েটির নতুন বাহক।